তুই ঠিকই ভাবছিস, এই 20টা প্রশ্ন করলেই মাধ্যমিক 2026-এ পর্যায় সারণীতে তুই ফুল মার্কস পেতে চলেছিস, যদি তুই আমার পর্যায় সারণীর ওয়ান শটটাকে কমপ্লিট করে থাকিস। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল মহা ধামাকা শুরু করা যাক। আমি তোদেরকে বহুদিন ধরে বহু জিনিস করিয়েছি, বার করে প্র্যাকটিস করিয়েছি, মাধ্যমিক ভৌত বিজ্ঞান জল করে দিয়েছি। আর এই যে সময়টা, এই যার একটা মাস পড়ে আছে, এখন নিশ্চয়ই তুই সব পড়তে পারবি না। সেই কারণে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভালো ভালো কোয়েশ্চেন্স গুলো তোকে আমি দিয়ে দিচ্ছি। এর বাইরে কি করা যায় তুই বল? সব পড়িয়ে দিলাম, সব প্র্যাকটিস করিয়ে দিলাম, এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ, ধামাকা ব্যাচে এলএকিউ, ইউটিউবে এলএকিউ করিয়ে দিলাম। তারপরেও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজ আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে। তাহলে চল আর বেশি দেরি করব না। আমি এইটুকু জানি, এই যে কোয়েশ্চেন সিরিজ গুলো আছে সেগুলো অনেকে মাধ্যমিকের আগের দিনেও দেখবে। সেই কারণে এই ভিডিওগুলো আমি কিন্তু বেশি লেন্দি করার চেষ্টা একদমই করব না। শুধু এইটুকু খেয়াল রাখিস, আমাদের চ্যানেলের মধ্যে পর্যায় সারণীর একটা ওয়ান শট দেওয়া রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ধামাকা ব্যাচের ক্লাস। ওই ধামাকা ব্যাচের ক্লাসটাকে অ্যাজ ইট ইজ আমরা দিয়ে দিয়েছিলাম। সেই জন্য যারা ওই ক্লাসটাকে এখনো দেখিসনি, তার আগে ওই ক্লাসটাকে দেখ, তারপরেই কোয়েশ্চেন সিরিজের ভিডিওটা করিস ভাই। কারণ এখানে কিন্তু আমরা কনসেপ্ট ডিসকাশন করব না, এখানে আমরা জাস্ট কোয়েশ্চেন্স গুলোকে অ্যাটেম্প্ট করব। আশা করতে পারি বোঝা গেছে। চল দেখা যাক প্রথম প্রশ্ন। আচ্ছা, ওই ওয়ান শটটা আমি নিচে কমেন্ট সেকশনে পিন করে দিলাম। হ্যাঁ, প্রথম প্রশ্নটা দিয়েছে Cl(Na) ব্র্যাকেটের মধ্যে, বুঝতেই পারছিস ওদের পারমাণবিক ক্রমাঙ্কগুলোকে দিয়ে দিয়েছে, মানে প্রোটন সংখ্যাগুলোকে বা ইলেকট্রন সংখ্যাও তুই বলতে পারিস। Cl দিয়ে দিয়েছে, Na দিয়ে দিয়েছে, Mg দিয়ে দিয়েছে, Ca দিয়ে দিয়েছে, S দিয়ে দিয়েছে, F দিয়ে দিয়েছে। বলে দিয়েছে এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি, মানে তোকে এখানে সেপারেট করে দিতে বলেছে, ধাতব মৌল, অধাতব মৌল। তুই যদি সেপারেশনের কৌশলগুলো না শিখে থাকিস, তুই এই প্রশ্নটাকে অ্যাটেম্প্টই করতে পারবি না। বলেছে কোন ধাতব মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। আবার একটা প্রশ্ন বলেছে কোন অধাতব মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত। দেখ, এই ধরনের প্রশ্নগুলোকে সলভ যখনই তুই করতে যাবি, সবার প্রথমে যে জিনিসটার ডিমান্ড সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। তাহলে প্রথমেই আমি এক কাজ করি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে ফেলি। 2, 8, 7, মানে কি, কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 7টা। তুই যখন পরীক্ষার সময় করবি KLM লিখে করবি, ঠিক আছে? উপরে কে লিখবি, এল লিখবি, এম লিখবি, এন লিখবি, তারপরে করবি। আশা করতে পারি বোঝা গেছে। তখন মধ্যখানে কমা দিবি না। এইবার একটুখানি মন দিয়ে শোন। সোডিয়ামের কত হয়ে যাবে বল? সোডিয়ামের হয়ে যাবে 2, 8, 1। তারপরে বল ম্যাগনেসিয়ামের কত হয়ে যাবে? ম্যাগনেসিয়ামের হয়ে যাবে 2, 8, 2। তারপরে তুই বল ক্যালসিয়ামের কত হয়ে যাবে? 2, 8, 8, 2। তারপরে বল সালফারের কত হয়ে যাবে? 2, 8, 6। তারপরে তুই বল ফ্লুরিনের কত হয়ে যাবে? 2, 7। আশা করতে পারি প্রত্যেকের কাছে ডান আছে এগুলো সবাই পারিস। প্রথম প্রশ্নটা দেখে নে, তার আগে আমি তোকে একটা কথা বলি। তোরা তো প্রত্যেকে আমার এই ওয়ান শট থেকে শিখে গেছিস যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা দেখেই আমরা খুব সহজে সেই মৌলটার শ্রেণী বার করে নিতে পারবো। তাহলে আমি এখনই বুঝতে পেরে গেছি যে এই মৌলগুলো কোন শ্রেণীতে অবস্থান করছে। তাহলে আমি একটু ঘুরিয়ে খেলবো। কি ঘুরিয়ে খেলবো? আমাকে বলেছে যে কোনগুলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করে। আমি আগে দেখে নেব এর মধ্যে কারা কারা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে। আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে যারা অবস্থান করবে তাদের প্রত্যেকেরই শেষ কক্ষপথে 2 করে ইলেকট্রন থাকবে। কারণ 2 করে ইলেকট্রন থাকলে তবেই সে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করতে পারবে। তাহলে ক্যালসিয়ামের শেষ কক্ষপথে 2 ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2 ইলেকট্রন আছে, আর কারো শেষ কক্ষপথে 2 ইলেকট্রন নেই। তার মানে একমাত্র ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এমন 2 এলিমেন্ট যারা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে। এইবার দাদা এখানে আরেকটা ফিল্টার লাগিয়েছে। কি ফিল্টার? বলেছে কোন ধাতব মৌলগুলি। আরে বাবা, প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে যারাই অবস্থান করে তারা সবাই ধাতব মৌল। নামটাই, প্রথম শ্রেণীটার নাম কি? ক্ষার ধাতু। দ্বিতীয় শ্রেণীটার নাম কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে তো সবাই ধাতু ভাই। তো এটা তো জাস্ট ফেক ফিল্টার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। গল্প শেষ। খেয়াল রাখবে, এটা শর্টকাট। প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে যারা থাকে তারা সবাই ধাতু। গ্রুপ নাম্বার তোদের অ্যাকচুয়ালি দেবে খুব জোর। ওই আমি দেখবি তোদেরকে একটা পর্যায় সারণী তৈরি করে দিয়েছিলাম ওয়ান শটে, ওর মধ্যে থেকেই তোকে দেবে। শুধু খেয়াল রাখিস গ্রুপ নাম্বার 13 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 17-তে
সবাই মোটামুটি অধাতু, একটু অ্যালুমিনিয়ামের এক্সেপশনটা খেয়াল রাখিস, অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু। আশা করতে পারি বোঝা গেছে। তোকে বাকি দিতে পারে বোরন, বোরন একটা অধাতু গ্রুপ 13তে। কার্বনের ক্ষেত্রে দিতে পারে, কার্বন সিরিজের ক্ষেত্রে কার্বন দিল, ধর সিলিকন দিল, এগুলো সবাই অধাতু। তোকে ধর গ্রুপ নাম্বার 15 থেকে দিয়ে দিতে পারে নাইট্রোজেন, দিয়ে দিতে পারে ফসফরাস, দিয়ে দিতে পারে অধাতু। গ্রুপ নাম্বার 16 থেকে ধর অক্সিজেন দিয়ে দিতে পারে, সালফার দিয়ে দিতে পারে, সেলেনিয়াম দিয়ে দিতে পারে, অধাতু। তোকে ধর গ্রুপ নাম্বার 17 থেকে ফ্লুরিন দিয়ে দিতে পারে, ক্লোরিন দিয়ে দিতে পারে, ব্রোমিন দিয়ে দিতে পারে, অধাতু। আশা করতে পারি বুঝতে পারছিস। আয়োডিন অধাতু, সবাই অধাতু ভাই। গ্রুপ নাম্বার 15, 16, 17 যাই দিয়ে লিখতে অধাতু শ্রেণীর মধ্যেই পড়বে সেগুলো সব। আর গ্রুপ 1, 2 সবাই ধাতুর মধ্যেই পড়বে। চল এবার আশা করবো তোর কাছে ক্লিয়ার হবে। আর বাকি ধাতু অধাতু বার করার টেকনিক তো তোরা জানিসই। বলছে কোন অধাতব মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। এবার তৃতীয় পর্যায়ে কারা অবস্থান করছে কি করে বার করব? না, যাদের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসটা 3টে ধাপে হয়েছে, কে, এল এবং এম, 3টে কক্ষপথ তাদের কাছে রয়েছে, তারাই তৃতীয় পর্যায়ে অবস্থান করবে। তাহলে কারা কারা তৃতীয় পর্যায়ে অবস্থান করছে? তাদের 3টে ধাপে ইলেকট্রন বিন্যাস, সালফার একটা, ক্লোরিন একটা, সোডিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা। এরা প্রত্যেকে দেখ 3টে করে ধাপ নিয়ে যুক্ত, 3টে করে কক্ষপথ এদের কাছে আছে, মানে এরা প্রত্যেকে তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। এইটুকু আমার কাছে পরিষ্কার। এইবার আমাকে এখানে একটা ফিল্টার লাগাতে বলেছে, বলেছে কোন অধাতব মৌলগুলি। আমি দেখতে পাচ্ছি তো সালফার লাস্টে 6 আছে, মানে 16 নম্বরে অবস্থান করবে সেটা। তো 16 নম্বরে অবস্থান করবে যখন, ওটা অধাতু হবেই। একদম পরিষ্কার। আমার মাথার মধ্যে আমার চিঙ্গারি খেলবে এখন। আমি আর ওই দেখবো না যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখবো নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গেলে ছাড়বে না নেবে, ওইসব অত দেখার আমার কাছে টাইমই নেই। তুই দেখতেও পারিস, তুই ওই পদ্ধতিতেও দেখতে পারিস। ধর আমি তোকে এখানে এটা শিখিয়েও দিই। সালফার কত? 2, 8, 6। যারা ওয়ান শট দেখেছিস তারা জানিস। প্রত্যেকে কি চায়? তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চায়। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ সালফারের নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন যদি তাকে হতে হয়, আর্গনেরটা কেমন বল? 2, 8, 8। মানে সবাই চায় শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে। তাহলে শেষ কক্ষপথে 8টা পূরণ করার জন্য একে ইলেকট্রন ছাড়তে হবে না নিতে হবে? তুই বলবি দাদা একে ইলেকট্রন নিতে হবে। কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। আরে যাদেরকে ইলেকট্রন নিতে হয়, যাদেরকে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য ইলেকট্রন নিতে হয়, তারা অধাতু। তাহলে সালফার একটা কি? অধাতু। তোকে আমি কি মনে রাখতে বলেছি? 15 বলুক, 16 বলুক, 17 বলুক, তোকে যা দিয়ে দেবে সবই অধাতু দিয়ে দেবে। তাহলে পরিষ্কার কথা, তোর অধাতু এক চান্সেই মিলে গেছিল, একদম পরিষ্কার। এই টেকনিকটাও তুই জানিস। আরেকটা টেকনিক দেখি, ধর ক্যালসিয়াম, ওই যে বলেছিলাম না ধাতু হয় 1 আর 2 কেন হয়? কারণ ধর ক্যালসিয়ামকে যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে হয় আর্গন, তাহলে এই লাস্টের 2টো ইলেকট্রনকে ওকে ত্যাগ করে দিতে হবে। যদি ইলেকট্রন ত্যাগ করতে হয়, যদি ইলেকট্রন ছাড়তে হয়, তাহলে ধাতু, কারণ ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর যদি ইলেকট্রন নিতে হয় তাহলে অধাতু, কারণ অধাতু ধর্ম হচ্ছে ইলেকট্রন নেওয়া। আশা করতে পারি ক্লিয়ার আছে। তাহলে দাদা সালফার একটা অ্যান্সার হবে? আমি বললাম হ্যাঁ। দাদা ক্লোরিনের ক্ষেত্রেও দেখো লাস্টে 7 আছে মানে 17, এবং 7 আছে মানে ওকে 8 হতে গেলে একটা নিতে হবে, তার মানে ও একটা অধাতু। একদম ভাই। দাদা সোডিয়ামের ক্ষেত্রে দেখো লাস্টে 1 আছে, মানে গ্রুপ নাম্বার 1 এ পড়বে, তার মানে ক্ষার ধাতু। আর দাদা এ তো একটা ছাড়বে তবে না ও 8 হবে। আমি বললাম একদম, তার মানে ও তো ধাতুর লিস্টে পড়ে গেছে। তাহলে আমার লিস্ট এখানেই শেষ, কারণ ম্যাগনেসিয়ামও দেখ 2 আছে, এও দেখ 2 নম্বর শ্রেণীতে অবস্থান করবে, এও ধাতু। ক্লিয়ার হচ্ছে তো? অ্যান্সার শেষ, খতম। নেক্সট প্রশ্ন। এইভাবে করতে হবে ভাই। এগুলো আমরা ধামাকা ব্যাচের মধ্যে বহুদিন আগে শিখিয়ে দিয়েছি, ধামাকা ব্যাচটা তৈরি হয়েছিল এই সমস্ত জিনিসের জন্য। তাহলে ভাবতো ওদের প্রিপারেশনটা কি লেভেলে চলে গেছে, কি লেভেলে এলকিউ করছে ওরা এখন। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 16 প্রথম 3টি মৌল হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। খুব ভালো কথা এদের। আচ্ছা আমি একটু কাজ করি, গ্রুপ নাম্বার 16 এলিমেন্ট, ওদেরকে একটু আদর যত্ন করে এখানটায় বসাই। অক্সিজেন, তার নিচে সালফার, তার নিচে সেলেনিয়াম। খুব পরিষ্কার কথা। এদেরকে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, আচ্ছা নিম্নক্রম মানেটা একটু শিখিয়ে দিই। নিম্নক্রম মানে কি? আচ্ছা তুই নিম্নে দেখবি কোথা থেকে? ওপর থেকে। তুই ওপর থেকেই তো নিচে দেখবি, তার মানে বড় থেকেই তো ছোট। তাহলে নিম্নক্রম মানে কি? নিম্নক্রম মানে অ্যাকচুয়ালি বড় থেকে ছোট, যেটাকে আমরা অধক্রমও বলে থাকি। আর দাদা ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে ওপরে। কোথা থেকে তাকাচ্ছিস? নিচ থেকে তাকাচ্ছিস, তার মানে ছোট থেকে বড়। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। আশা করতে পারি ক্লিয়ার আছে। নিম্নক্রম মানেও যা, অধক্রম মানেও তাই, আর ঊর্ধ্বক্রম মানে তার উল্টো। ক্লিয়ার? চল পর্যায় সারণী কাঁপবে, এবার কাঁপবে। ওয়ান শট
এইটা কাঁপবে। তুই পর্ষদ ধর, এবিটিএ ধর, ডাব্লিউবিটিএ ধর, ডাব্লিউবিএইচ ধর, সব ক্লিয়ার তোর এই একটা ভিডিও করে নিলি। চল, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম কি হবে ভাই? তোরা তো ভালো করে প্রত্যেকেই জানিস, কি আর বলবো তোদের। যত নিচের দিকে যাই আমরা, তত তো পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে রে। যত শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামবো, তত পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। সব কারণও তোদেরকে বলে দিয়েছি ওয়ান শটটায়। তাহলে যখনই বলেছে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম, মানে বড় থেকে ছোট, সব থেকে বড় কে? সেলেনিয়াম। সাইন গুলো ঠিকঠাক দিবি। সব থেকে বড়, তারপরে কে? সালফার, তারপরে কে? অক্সিজেন। প্রথমটা ডান। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তড়িৎ ঋণাত্মকতা কি হয়? এই বরাবর বাড়ে আর এই বরাবর কমে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি কমলো, তাহলে এই বরাবর কমলো। সব থেকে কম কার? সেলেনিয়ামের। ঊর্ধ্বক্রমে বলেছে মানে ছোট থেকে বড়। সব থেকে বেশি কার? অক্সিজেনের। তাহলে সেলেনিয়ামের সবচেয়ে ছোট, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। পুরো ট্রেন্ড ঘুরলো। 3 নম্বর বলে দিয়েছে আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম। আবারও নিম্নক্রম মানে বড় থেকে ছোট। আয়োনাইজেশন শক্তি কি হয়? এটা তো শ্রেণী বরাবর দিয়েছে। শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি যত নিচে যাবে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের ডিস্টেন্সটা বাড়বে। তার ফলে শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে কিডন্যাপ করতে কম এনার্জি লাগবে। কিডন্যাপ করতে যত এনার্জি লাগে সেটাই তো আয়োনাইজেশন শক্তি। তাহলে যত নিচের দিকে আকারটা বাড়ছে, তত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, তত ওকে কিডন্যাপ করতে কম এনার্জি লাগবে, তত ওকে বাইরে বের করতে কম এনার্জি লাগবে। মানে তত আয়োনাইজেশন শক্তির নিড কমে যাবে, প্রয়োজন কমে যাবে। তাহলে যত নিচের দিকে নামবো আয়োনাইজেশন শক্তি কমতে থাকবে। সব থেকে বেশি তাহলে কার? অক্সিজেনের। কমলো সালফারে, আরো কমলো সেলেনিয়ামে। বড় থেকে ছোট সাজিয়ে দিলাম। পরিষ্কার কনসেপ্ট, কনসেপ্ট কথা বলবে। নেক্সট, এবিসি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা 3, 11, 19। আধুনিক পর্যায় সারণী। আধুনিক না বলে তোকে মেন্ডেলিভও বলে দিতে পারতো, কিন্তু তোকে মনে রাখবি আধুনিক মানেই মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী দিয়ে দিয়েছে। আচ্ছা, এবিসি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যখনই দিয়ে দিয়েছে, আমাকে সবার প্রথমে কি করতে হবে বলো? সবার প্রথমে আমাকে বার করতে হবে যে ইলেকট্রন বিন্যাস। এ 3 আছে, 3 আছে মানে হচ্ছে 2,1। বি 11 আছে মানে 2,8,1। সি 19 আছে মানে 2,8,8,1। আশা করব ক্লিয়ার। লাস্টে সবার 1 মানে সবাই প্রথম শ্রেণীতে অবস্থান করছে। আধুনিক পর্যায় সারণীর মৌল 3টি অবস্থান কোন শ্রেণীতে? আচ্ছা, আধুনিকে বলে দিয়েছে তো, তাহলে আধুনিকের ক্ষেত্রে আমি এরকম ভাবে লিখি 1 নম্বরের অ্যান্সার 1A তে। কারণ আমরা আধুনিক পর্যায় সারণীতে কি জানি? রোমান হরফে লিখতে হয় 1A, 2A, 3B থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বি আর লাস্টে 0। ঠিক আছে। 2 নম্বর কি হবে? এদের মধ্যে কোনটি ধাতব গুণ সব থেকে বেশি? ভাই যত নিচের দিকে নামবো তত পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। যত বাড়বে তত ইলেকট্রন সহজে ছাড়বে। যত ইলেকট্রন সহজে ছাড়বে তত ধাতব গুণ বাড়বে। তাহলে কার ধাতব গুণ সবচেয়ে বেশি? সি এর ধাতব গুণ সবচেয়ে বেশি। আশা করতে পারি ক্লিয়ার আছে। বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে? বি কে ভাই? বি হচ্ছে 2,8,1। ক্লোরিন কে ভাই? ক্লোরিন হচ্ছে 2,8,7। কি বুঝতে পারছিস এবার? আমি কালকেই ধামাকা ব্যাচ, কালকে না তার আগের দিন ধামাকা ব্যাচের মধ্যে শিখিয়েছি। তোদের জন্য কুইক রিক্যাপ দেওয়া রয়েছে আইনি ও সমযোজী বন্ধনে। যদি না দেখে থাকিস দেখে নে ভাই। কুইক রিক্যাপ সিরিজে যাবি, প্লে লিস্টের মধ্যে গিয়ে ওখানে খুঁজে পেয়ে যাবি। বি এর সঙ্গে ক্লোরিনের যখন যৌগ গঠিত হবে, বি কি চাইবে? বি দেখ লাস্টে 1 আছে, ক্লোরিনের দেখ লাস্টে 7 আছে। মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য বি কে একটা ইলেকট্রন বিদায় করতে হবে আর ক্লোরিনকে একটা ইলেকট্রন নিতে হবে। যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ শেষ কক্ষপথে 8টা রাখার জন্য, শেষ কক্ষপথে 8টা রাখতে গেলে একে তো একটা নিয়ে নিতে হবে, কারণ 7 আছে। ও বলবে আমার একটা নেওয়াই ভালো, আমি 7টা ছাড়ার থেকে একটা নেবো। তাহলে একটা নিতে পছন্দ করবে, ও বলবে আমার একটা ছেড়ে দিলে আমি বাঁচি, তাহলে একটা ছাড়তে পছন্দ করবে। তাহলে যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গিয়ে একজন ছাড়ে আরেকজন নেয়, মানে একজন দিল আরেকজন নিল, পরিবর্তে কিছু দিল না। ওয়ান সাইডেড লাভ, তড়িৎযোজী বন্ধন। তাহলে 3 নম্বরটা কি হয়ে গেল? তড়িৎযোজী যৌগ। ধামাকা ব্যাচের স্টুডেন্ট এক্ষুনি চিল্লে পুরো একদম কমেন্ট বক্স ভরিয়ে দেবে ওয়ান সাইডেড লাভ, তাই না? তোরাও তো জানিস, তোদেরকেও তো শিখেছি। হ্যাঁ, ইউটিউবে তো শিখেছিলাম কুইক রিক্যাপে, তোরাও ভরিয়ে দিবি। আবার সেদিনে ধামাকা ব্যাচে ক্লাস করাচ্ছি, একজন লিখছে দাদা এইসব বলো না, পাশে বাবা বসে আছে। চল, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। ভাই তোরা জানিস তো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ক্রমাঙ্ক
বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যদি মেন্ডেলিভ বলতো ওটাই পারমাণবিক গুরুত্ব হয়ে যেত। আমাকে বলতো এই পারমাণবিক গুরুত্ব থেকে ক্রমাঙ্ক করলেন কে, কার অবদান ছিল এর মধ্যে, রেকর্ড হচ্ছে কিনা দেখি, নাহলে আমার অবদান আর কিছু থাকবে না। রেকর্ড হচ্ছে ভাই একদম। নেক্সট বলেছে পর্যায় ও শ্রেণী বরাবর বিজারণ ধর্ম এবং অধাতব ধর্মের পরিবর্তন কি রূপ। তুই চিন্তা করে দেখ, আমি ধর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, যখনই বাম দিক থেকে ডান দিক যাব তার মানে আমার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হচ্ছে, আমার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হচ্ছে মানে 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 বাংলা সিরিয়াল, তার মানে তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। দেখ শেষ কক্ষপথের ইলেকট্রনটা তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে, যত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে এর ওপর তো নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বাড়বে, তার মানে ও আর বেরোতে পারবে না, কারণ নিউক্লিয়াস ওকে জাপটে ধরে নিয়েছে, তুই বেরোতে পারবি না ভাই। যদিও বেরোতে না পারে, ইলেকট্রন ত্যাগ করা মানেই তো জারণ, যদিও বেরোতেই না পারে তাহলে জারণ তো হচ্ছে না ভাই। তো বেরোতে পারছে না যখন দাদা ইলেকট্রন নিতে তো পারবে, আমি বললাম হ্যাঁ নিতে পারবে। যদি নিতে পারে তাহলে ও নিজের কি ঘটবে, নিজের বিজারণ সব ওয়ান শটের মধ্যে শেখানো আছে, নিজের বিজারণ ঘটবে। যদি কারোর নিজের বিজারণ ঘটে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে, তাহলে ও অন্যকে কি করবে না অন্যকে জারিত করবে। দাদা যদি অন্যকে জারিত করে তাহলে ওর অ্যাকচুয়ালি কোন ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, জারণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। যদি জারণ ধর্ম বাড়ে তাহলে দাদা বিজারণ ধর্ম কমে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বিজারণ ধর্ম কি হয়, কমে যায়। কারণ ওর অ্যাকচুয়ালি তো নিজেরই বিজারণ হয়, নিজের বিজারণ মানে অন্যকে কি করবে, জারিত করবে। জারিত মানে জারণ ধর্ম বাড়ছে, তার মানে বিজারণ ধর্ম কমছে। তাহলে বিজারণ ধর্ম পর্যায় বরাবর কমে, তাহলে শ্রেণী বরাবর বাড়ে, গল্প শেষ। কারণ শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন ছাড়ে মানে জারণ নিজের হচ্ছে, তাহলে অন্যকে বিজারণ, তাহলে বিজারণ ধর্ম বাড়ছে, পরিষ্কার কথা। অধাতব ধর্ম কি হবে, আরে যত এই বরাবর যাবে ইলেকট্রন তো ছাড়তে পারছে না, ইলেকট্রন ছাড়তে না পারা মানে কি ও ধাতু হচ্ছে না। এই বরাবর যত যাচ্ছি ইলেকট্রন ছাড়তে পারছি না, ইলেকট্রন যদি ছাড়তে না পারি তাহলে কি ধাতু হলাম, তাহলে আমি কি হচ্ছি, অধাতু হচ্ছি। তাহলে এই বরাবর যত যাবে পর্যায় বরাবর তত অধাতব ধর্ম বাড়তে থাকবে, অধাতব ধর্ম বাড়বে। আর যত শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাব তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, যত সহজে ইলেকট্রন শ্রেণী বরাবর ত্যাগ করতে থাকবে তত ধাতব ধর্ম বাড়বে, তাহলে অধাতব ধর্ম কমবে। ঠিক আছে, তাহলে অধাতব ধর্ম এই বরাবর বাড়ে আর এই বরাবর কমে। নেক্সট ক্লিয়ার। ABCD মৌল চারটি পারমাণবিক সংখ্যা 3, 9, 11, 17, এদের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলো, চল দেখি। প্রথমে কি করতে বলেছি, খুব তাড়াতাড়ি করে ইলেকট্রন বিন্যাস 2,1, 2,7, 2,8,1, 2,8,7, চারটে ইলেকট্রন বিন্যাস শেষ করে দিলাম। এইবার ঝপাঝপ প্রশ্ন পড়বো। বলেছে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, আমি একটু পর্যায় সারণী ড্র করবো, কেন এই দুটোই আমি দেখতে পাচ্ছি 1 নম্বর শ্রেণীতে, এই দুটোই আমি দেখতে পাচ্ছি 7 নম্বর শ্রেণীতে, তার মানে আমি এখানটা 1 নম্বর শ্রেণী ড্র করলাম, এখানটা 7 নম্বর শ্রেণী ড্র করলাম। আশা করতে পারি কি এই 7 নম্বর বলতে 17 নম্বর শ্রেণী ড্র করলাম, হয়ে গেল। তাহলে 1 ড্র করলাম, 17 ড্র করলাম। 1 মধ্যে আমি প্রথমেই দেখতে পাচ্ছি A থাকবে, তার নিচেই দেখতে পাচ্ছি আমি সি থাকবে। কেন, কারণ এ থেকে সিতে যেতে গেলে দেখ একটা কক্ষপথ বাড়ছে, তার মানে যখনই তো আমরা জানি পর্যায় সারণীতে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যখন নামি, চিন্তা করে দেখ না, লিথিয়ামের তো 2,1, সোডিয়ামের 2,8,1, পটাশিয়ামের 2,8,8,1, মানে 8টা করে ইলেকট্রনের সংযোজন ঘটছে ওপর থেকে নিচে। তাহলে এ থেকে সিতেও যখন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রনের সংযোজন ঘটেছে, তাহলে এর তলাতেই সি হবে। এইবার এ 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে, এ 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে, যখন দুটো ধাপে ইলেকট্রন বিন্যাস হচ্ছে। সেই 2 নম্বর পর্যায়েতেই 17 নম্বর শ্রেণীতে আমার বি অবস্থান করছে, দেখ এটাও 2 নম্বর পর্যায়, তাহলে এই বরাবরই হবে। যা শ্রেণীটা 17, কে আছে, বি আছে, একদম ক্লিয়ার। আবার দেখ বি এর তলাতেই 17 নম্বর শ্রেণীতে, যেহেতু এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, তাহলে এটা 3 নম্বর পর্যায়েতে কে আছে, ডি আছে, তাহলে বি এর তলাতেই ডি আছে। তাহলে 2 নম্বর পর্যায়েতে প্রথম শ্রেণীতে এ আছে, 17 নম্বর শ্রেণীতে বি আছে, 17 নম্বর শ্রেণীতে বি আছে। আবার 3 নম্বর পর্যায়েতে, কারণ 3টে ধাপে বিন্যাস হয়েছে, 3 নম্বর পর্যায়েতে প্রথম শ্রেণীতে সি আছে,
17 নম্বর শ্রেণীতে ডি আছে, একদম পরিষ্কার। এইবার আমি প্রশ্ন করব, বলে দিয়েছে কি সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মককে আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতা এই বরাবর বাড়ে, এই বরাবর তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আবার এই বরাবর কমে যায়। তাহলে এই বরাবর বাড়লো মানে সব থেকে বেশি এ হলো, আবার তারপরে কমে গেল, তার মানেটা কি হয়ে গেল, সব থেকে বেশি, তার মানে এটাই হচ্ছে, কারণ এই বরাবর বাড়তে 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 সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বি হলো, তারপরে যেই মাত্র নিচে যাবে আবার তো কমবে, তাহলে স্বাভাবিকভাবে বি ইজ দ্য অ্যান্সার, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে পর্যায় সারণী সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, স্বাভাবিকভাবে তুই দিয়ে দাও বি, গল্প শেষ। 2 নম্বর। আচ্ছা ওখানেই একটা প্রশ্ন দিয়েছে, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? তড়িৎ ধনাত্মকতা এই বরাবর তো বাড়ে, যত 1 নম্বরের দিকে থাকবে তত তড়িৎ ধনাত্মকতা বেশি, কারণ এই বরাবর গেলে কমবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, তাহলে তড়িৎ ধনাত্মকতা এই বরাবর সবচেয়ে বেশি। আবার একটা জিনিস খেয়াল করে দেয়, যত ওপর থেকে নিচের দিকে নামবো তত ইলেকট্রন বেশি বেশি করে ছাড়বে, তার মানে তড়িৎ ধনাত্মকতা আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। তড়িৎ ধনাত্মকতা মানে কি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি তো নিচে বাড়ে, তার মানে এর ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা বেশি, বাট এ থেকে সি তে গেলে তো সেটা আরো বাড়বে, কারণ সি এর তো আকার বড়, আরো ইলেকট্রন ছাড়বে, তাহলে সি এর ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি। তুই বলবি দাদা সি থেকে ডিতে যখন যাবে, আরে ছোট হবে তো আকার, ইলেকট্রন ছাড়তে পারবে না, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ধনাত্মকতা কমে যাবে, তাহলে ধনাত্মকতা বেশি 1 নম্বর শ্রেণীর মৌলদের। আবার 1 নম্বরের মধ্যে যারা উপর থেকে নিচে যাচ্ছে, যত নিচের দিকে নামছি তত তো আরো আমার ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়ছে, মানে আমার তড়িৎ ধনাত্মকতা বাড়ছে, তাহলে বি এবং সি ইজ দ্য কারেক্ট অপশন। 2 নম্বর প্রশ্নের মধ্যে যাই, পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণী বরাবর কি করে পরিবর্তিত হয়, যায় এখান থেকে। পরেরটা, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? হাইড্রোজেনের অবস্থানে ঠিকমতো বার করা যায় না, হাইড্রোজেন কখনো বলে আমি 1-এ অবস্থান করি, কখনো বলে আমি 17-তে অবস্থান করি, কেন এই জিনিসটা কেন হয়? হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে রাখার পেছনে কি কি শর্ত আছে? দেখ, প্রথম শ্রেণীর মৌলগুলো পজিটিভ চার্জ রূপে অবস্থান করতে পারে, তড়িৎ ধনাত্মক স্পিসিস রূপে মৌল রূপে অবস্থান করতে পারে। হাইড্রোজেন বলবে ভাই ভাই আমি তোর ভাই, আমিও পারি। প্রথম শ্রেণীর মৌলগুলো বলবে আমাদের যোজ্যতা 1, আমাদের যোজ্যতা 1, তোর যোজ্যতা কত? বলবে ভাই 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 আমার যোজ্যতা 1, রাগ আমাকে তোদের ঘরে। এবারে এটা তো চাপে পড়ে গেছে, ভাবছি এই বাবা কি হচ্ছে, সঙ্গে সঙ্গে এর ব্যাপারে একটু খোঁজ নিলেও দেখলো ও 17 নম্বর শ্রেণীতে গিয়েও একই কথা বলে এসছে। ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ওদেরকে গিয়ে কি বলছে, ফ্লুরিন ব্রোমিনরা কি বলছে, এই আমরা জানিস তো দ্বিপরমাণুক, আমাদের প্রত্যেকে এই Cl2Br2 এরকম ভাবে আমরা লিখতে পারি, মানে আমরা দ্বিপরমাণুক। বলবে ভাই 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 আমিও দ্বিপরমাণুক, আমিও H2 হতে পারি, না আমাকে তোদের সাথে নিয়ে নে। মানে ও সব জায়গাতে গিয়ে সব বলে আসছে ভাই, এই দুটো জায়গার মধ্যে গিয়ে দুটোকেই বলছে আমার ঘর এটা। তারপরে কি, তারপরে বলবে এই আমরা জানিস তো এরকম F-Cl-Br- হতে পারি। বলবে ভাই 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 আমিও ধাতব হাইড্রাইড তৈরি করতে পারি H-, হাইড্রোজেন H- হতে পারে। কিন্তু কেন কেন দাদা, এই যে LiH তুই তৈরি করেছিলি, LiH এর মধ্যে কি কি আছে, Li+ আছে, H- আছে। यारे भाई आ गया केमिस्ट्री का स्वाद, 11-12 কেমিস্ট্রি কাঁপবে কাঁপবে। চল, তার মানে এই যে বিভিন্ন ধরনের মিল ওইখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে, তার জন্য দুষ্ট মৌল, ঠিক আছে, ওর অবস্থান কোথাও স্পষ্ট নয়। নেক্সট, ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10, সি হলো একটা নিষ্ক্রিয় মৌল। কোন মৌলটির অপরাতড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি? অপরাতড়িৎ ধর্মিতা মানে কি, তড়িৎ ঋণাত্মকতা, এটাকেই তড়িৎ ঋণাত্মকতা বলা হয়ে থাকে। তাহলে আমি এক কাজ করি, আমি এখানটা জাস্ট একটুখানি লিখি কি কি আছে বল। এ আছে, এর কত 2, 4, বি এর কত 2, 6, সি এর কত 2, 8। প্রথমেই তোকে একটা কথা বলি, কোন ট্রেন্ড অ্যানালিসিসে আমরা 2, 8 কে ধরবো না, কারণ 2, 8 একটা নিষ্ক্রিয় মৌল। তোকে ওখানে বলেও দিই যে দেখ সি একটি নিষ্ক্রিয় মৌল, না বললেও আমরা বুঝে যেতাম। এবার আমাদেরকে দেখতে হবে এইটা এবং এটার মধ্যে, বুঝতেই কি পারছিস দুজনেই দ্বিতীয় পর্যায়েতে অবস্থান করে। এবার দ্বিতীয় পর্যায়েতে 14 নম্বর শ্রেণীতে অবস্থান করে এ, দ্বিতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে বি, মানে একই পর্যায় বরাবর 14 থেকে 16তে যাচ্ছে, মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, একদম পরিষ্কার কথা। কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর বাড়ে, তো পর্যায় বরাবর বি ডান দিকে, তাহলে বি এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? আকার এই বরাবর কমে, তাহলে বি এর ক্ষেত্রে আকার সবচেয়ে কম।
বি মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? ভাই বি এর লাস্টে কত আছে? ভাই 6 আছে। তোকে আধুনিক পর্যায় সারণী বলে দিয়েছে, লাস্টে 6 আছে মানে তুই 6B দিয়ে দিবি, একদম পরিষ্কার কথা। তাহলে 3 নম্বরটা কি হয়ে গেল বল? 6B হয়ে গেল, শেষ হয়ে গেল গল্প। নেক্সট, এই যে তিনখানা তোকে প্রশ্ন বলে দিয়েছে, এই তিনটে প্রশ্ন আমি আশা করতে পারি তোর চোখ বন্ধ করে এখন করে দিতে পারবি। এটা যদি আধুনিক পর্যায় সারণী না বলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলতো, তাহলে বি মৌল দেখ 6 আছে, তাহলে 10 যোগ করে দিতিস, তাহলে 16 হয়ে যেত, অ্যান্সার শেষ হয়ে যেত। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলেছে এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1 Z এবং Z+2। এইবার দেখ, এখানে একটা বড় খেলা দিয়ে দিয়েছে, এখানে তোকে কোনো নাম্বারই বলেনি, এখানে তোকে জেড দিয়ে বলে দিয়েছে। তার মানে তোকে বুঝতে হবে তুই জেড দিয়েই করবি নাকি তোকে নাম্বারটা কোনোভাবে বার করার সুযোগ দিয়ে দিয়েছে। দেখ তো কি বলে দিয়েছে, বি মৌলটি তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থান করে। শূন্য শ্রেণী মানে নিষ্ক্রিয় মৌলদের শ্রেণী। এবার তৃতীয় পর্যায় মানে কি? নিষ্ক্রিয় মৌলদের শ্রেণীর প্রথম পর্যায়ে অবস্থান করে হিলিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 2। দ্বিতীয় পর্যায়তে অবস্থান করে নিয়ন, যার ক্ষেত্রে 10। আর তৃতীয় পর্যায়তে অবস্থান করে আর্গন, যার ক্ষেত্রে 18। তার মানে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, বি মৌলটা অ্যাকচুয়ালি কে? বি মৌলটা অ্যাকচুয়ালি আর্গন। তার মানে বি মৌলের ক্ষেত্রে জেড এর ভ্যালু দেখ, যেহেতু বি এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে Z-1 দিয়ে দিয়েছে, বি এর ক্ষেত্রে জেড দিয়ে দিয়েছে, সি এর ক্ষেত্রে Z+2 দিয়ে দিয়েছে, তাহলে বি এর ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 18। শেষ, এখানেই শেষ, এখানেই প্রশ্ন শেষ হয়ে গেছে, এখানেই প্রশ্ন তো ডান হয়ে গেছে, আর কিচ্ছু নেই তোর প্রশ্নের মধ্যে। তাহলে আমি জাস্ট দেখবো এর ক্ষেত্রে কত হয়ে যাবে। এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি Z-1, যেহেতু জেড এর ভ্যালুটা 18 বেরিয়ে গেছে, তাহলে Z-1 হচ্ছে 18 মাইনাস 1 17 হয়ে গেল। জেড এর ভ্যালুটা বি এর ক্ষেত্রে আমি দেখি জেড এর ইকুয়াল টু কত হয়ে গেল বল? 18। সি এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি Z+2, Z+2 যদি হয় তার মানে 18 + 2 হয়ে গেল কত বল? 20। আশা করতে পারি ডান আছে। এ মৌলটা ক্লোরিন আছে, বি মৌলটা 18 মানে হচ্ছে স্বাভাবিকভাবে তুই বুঝতে পারছিস আর্গন আছে, আর সি মৌলটা 20 মানে ক্যালসিয়াম আছে। একদম আমাকে প্রথম যে প্রশ্নটা দিয়ে দিয়েছে, বলেছে এ এবং সি মৌল দুটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে থাকবে। দেখ ভাই, এ আর সি বলে দিয়েছে, তো এর ক্ষেত্রে তুই প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করে নে। 17 আছে, তাহলে 2 8 7। সি এর ক্ষেত্রে 20 আছে, তার মানে 2 8 8 2। এবার যেহেতু এর ক্ষেত্রে 17 আছে তুই দেখতে পাচ্ছিস, এবং যেহেতু তিনটে ধাপে হয়েছে ইলেকট্রন বিন্যাসটা, সেই কারণে পর্যায় আর শ্রেণী আমি খুব সহজে বার করে দিতে পারবো। পর্যায় কত হবে বল? তিনটে ধাপে হয়েছে মানে পর্যায় 3 হবে। আর শ্রেণী কত হবে বল? লাস্টে যেহেতু 7 আছে, তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণী হবে। এর ক্ষেত্রে হয়ে গেল। সি এর ক্ষেত্রে কি হবে বল? পর্যায় 4টে ধাপে হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে 4 হবে। আর শ্রেণী কত হয়ে যাবে বল? লাস্টে 2 আছে মানে 2 নম্বর শ্রেণী হয়ে যাবে। পরিষ্কার কথা, প্রথম প্রশ্নটা। এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? তাহলে এর ক্ষেত্রে তোকে আগে যোজ্যতা বার করতে হবে। এর লাস্টে 7 আছে, তাহলে যোজ্যতা কত হয়ে যাবে বল? এর ক্ষেত্রে যোজ্যতা 8 - 7 = 1 হয়ে গেল। সি এর ক্ষেত্রে যোজ্যতা দেখ লাস্টে 2 আছে বলে যোজ্যতাও 2 হয়ে গেল। তাহলে গঠিত যৌগের সংকেত এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 2, করে দে ক্রস, গঠিত যৌগের সংকেত হয়ে গেল A2C। আশা করতে পারি ডান, খুব সহজে পেরে যাবি এবার তোরা, খুব সহজে পেরে যাবি তোরা। বলেছে এদের মধ্যে কোন মৌলের বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? এটা কোনো প্রশ্ন হলো? বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা কার সবচেয়ে বেশি হয়? তুই তো জানিস তুই বি কে ইনক্লুড করতে পারবি না, কারণ বিটা একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে এ আর সি এর মধ্যে তোকে দেখতে হবে। তুই এইটুকুও বুঝে গেছিস এটা আছে 17 নম্বর শ্রেণীতে, মানে একদম ডান দিকে, আর বিটা এই সিটা কোথায় আছে? 2 নম্বর শ্রেণীতে, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ভাই এটা। তার মানে এটা একটা ধাতু, সি একটা ধাতু আর এ একটা অধাতু। তোর মাথার মধ্যে ইনস্ট্যান্ট বুদ্ধি কি আসবে? বিজারণ ক্ষমতা বলেছে তো। বিজারণ ক্ষমতা মানে কি? অন্যকে বিজারিত করার ক্ষমতা। যদি কেউ অন্যকে বিজারিত করে, তার মানে তার নিজের কি হচ্ছে? জারণ ঘটছে। নিজের জারণ কোন ক্ষেত্রে পসিবল? ধাতুর ক্ষেত্রে পসিবল, কারণ অধাতু তো নিজে জারিত হবে না। তাহলে জারিত কে হতে পারে? ধাতু হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে ধাতুর ক্ষেত্রেই বিজারণ ক্ষমতা সর্বোচ্চ হয়। তাহলে কে ধাতু? সি ধাতু। তাহলে সি এর ক্ষেত্রে বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। তাহলে 3-এরটার অ্যান্সার কি হয়ে গেল? সি হয়ে গেল। এইরকম ভাবে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটাতে হবে। এ এবং সি এর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু? বাকি তোরা অ্যান্সার নিচে কমেন্ট সেকশনে দে। এ আর সি এর যোজ্যতা, এ আর সি এর মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, সব নিচে কমেন্ট করে দে। 3 4 5 করে 4 5 6 করে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিয়ে দিয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 এর অন্তর্গত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে পারমাণবিক ক্রমাঙ্কের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাতে বলেছিল। প্রশ্ন ভাই এসব আর তোদেরকে করাতে হবে? হ্যাঁ, দীর্ঘ পর্যায় সারণী 16 নম্বরের অন্তর্গত সালফার, অক্সিজেন, টেলুরিয়াম, সেলেনিয়াম,
তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে বলেছে। 2 নম্বরের অন্তর্গত ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়ামকে বিজারণ ক্ষমতা সাজাতে বলেছে। নিচে সাজিয়ে আমাকে অ্যান্সার করো ভাই। যারা যারা ওই ওয়ান শটটা দেখেছিস তারা এগুলো ঝপাঝপ অ্যান্সার করে দিতে পারবে। নেক্সট প্রশ্ন দেখ, পর্যায় সারণী পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এবং কেন হয়? কারণটা আমি কিন্তু পুরো ওই ওয়ান শটটার মধ্যে ক্লিয়ার করে দিয়েছিলাম এবং তোদেরকে এক্স্যাক্টলি শিখিয়েছিলাম যে কিভাবে পর্যায় বরাবর কমে যায়, কিভাবে শ্রেণী বরাবর বেড়ে যায়, প্রত্যেকটা কারণ এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, একটি ইউরেনিয়ামত্তর মৌলের উদাহরণ। ইউরেনিয়ামত্তর মৌলের সংখ্যা কত হয়? 11টা। নেপচুনিয়াম থেকে শুরু হয় এবং লরেন্সিয়ামে গিয়ে শেষ হয়। আশা করতে পারি 11খানা মৌলের নাম তোকে না মনে রাখতে পারলো, প্রথম আর শেষটা অবশ্যই মনে রাখতে পারবি। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষপথে দুটো, আমি জাস্ট এক এক করে লিখতে থাকি। কে কক্ষপথের মধ্যে দুটো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। খুব ভালো। মৌলটির যোজ্যতা কত? লাস্টে 7 আছে বলে যোজ্যতা হয়ে যাবে 8 - 7 1, গল্প শেষ। মৌলটির ভর সংখ্যা যদি 37 হয়, ভর সংখ্যা 37 বলে দিয়েছে, তাহলে নিউট্রন সংখ্যা তোকে জিজ্ঞাসা করেছে। ভাই তুই তো জানিস এই তিনটেকে যদি আমি যোগ করে দিই তাহলেই তো আমার ইলেকট্রন সংখ্যা বেরিয়ে গেল, আর ইলেকট্রন সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা বেরিয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 8 × 2 = 10 আর 7 = 17 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি আমার প্রোটন সংখ্যাটা 17। যদি প্রোটন সংখ্যা 17 হয়, ভর সংখ্যা 37 হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হয়ে গেল বল? 37 - 17। তাহলে এখানে 0 আর এখানে 2 20 হয়ে গেল নিউট্রন সংখ্যা। মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, ক্ষারকীয়তার ক্রম অনুযায়ী সাজাও ও ব্যাখ্যা করো। ক্ষারকীয়তার ক্রম অক্সাইড দিয়ে দিয়েছে, এইটাও ওই ওয়ান শটটার মধ্যে শিখিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম তোদেরকে? বলেছিলাম যদি কেউ ধাতু হয় তাহলে তার অক্সাইডটা ক্ষারকীয় হয়, আর যদি কেউ অধাতু হয় তাহলে তার অক্সাইডটা আম্লিক হয়। এবার তোরা ভালো করে কি জানিস বল? এখানে যে কজন দিয়ে দিয়েছে ভালো করে খেয়াল কর। প্রথমটা কি দিয়ে দিয়েছে? MgO। তারপরেরটা কি দিয়ে দিয়েছে? Al2O3। পরপর সাজিয়ে দিয়েছে। তারপরেরটা দিয়ে দিয়েছে SiO2। তারপরেরটা দিয়ে দিয়েছে P2O5। তুই খেয়াল করতে পারছিস এদের সেন্ট্রাল গুলো কে কে আছে? সেন্ট্রাল অ্যাটমস গুলো, এখানে ম্যাগনেসিয়াম আছে যে গ্রুপ নাম্বার 2 এর এলিমেন্ট, এখানে অ্যালুমিনিয়াম আছে যে 13 এর এলিমেন্ট, এখানে সিলিকন আছে যে 14 এর এলিমেন্ট, এখানে ফসফরাস আছে যে 15 এর এলিমেন্ট। আমি যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব তত আমার ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমতে থাকবে। ইলেকট্রন আমি ছাড়তে পারবো না। যদি আমি ইলেকট্রন ছাড়তে না পারি তাহলে আমি কোথাকার ধাতু হলাম? তার মানে আমি যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার কি ধর্ম বাড়ছে? আমার অধাতব ধর্ম বাড়ছে। যদি অধাতব ধর্ম আমার বাড়তে থাকে তাহলে আমার অক্সাইডস গুলোর কি হচ্ছে? আম্লিকতা বাড়ছে, কারণ অধাতুর অক্সাইডের কি হয়? আম্লিকতা বেশি হয়। তাহলে যত পর্যায় বরাবর আমি বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, যত আমার অধাতব ধর্ম বাড়ছে তত আমার অক্সাইডের আম্লিকতা বাড়ছে। যদি আম্লিকতা বাড়ে তাহলে ক্ষারকীয়তা কমছে। তোকে বলেছে ক্ষারকীয়তার অনুযায়ী সাজাতে, তাহলে সব থেকে বেশি ক্ষারকীয় কে বল? MgO। কারণ ক্ষারকীয়তা কমছে, আম্লিকতা বাড়ছে। গল্প শেষ, ক্ষারকীয়তা কমছে কারণ অধাতব ধর্ম বাড়ছে। পরিষ্কার কথা। নেক্সট, সেতু মৌল কাদের বলে? অ্যাকচুয়ালি 18 নম্বর গ্রুপের যে এলিমেন্টস গুলো আছে যারা নিষ্ক্রিয় মৌল তাদেরকে সেতু মৌল বলে। তার কারণটা কি? এই সেতু মৌলগুলো আগের পর্যায়ের হ্যালোজেন এবং পরবর্তী পর্যায়ের ক্ষার ধাতুর মধ্যে, মানে তুই চিন্তা করে দেখ, আজকে যদি আমি তোকে বলি 2 নম্বর পর্যায়ে বরাবর লাস্টে কে আছে বল? নিয়ন আছে 18 নম্বরে। 17 নম্বরে কে আছে বল? নিয়নের ঠিক আগে ফ্লুরিন আছে। আবার এই 3 নম্বর পর্যায়ের প্রথমেই কি আছে বল? নিয়নের পরেই সোডিয়াম আছে। তাহলে ও কি করবে? এই যে 9, এই যে 10 আর এই যে 11, এই 10টা কি করছে? 9 আর 11-র মধ্যে কানেকশন তৈরি করছে। 9 আর 11 কাকে ফলো করে যৌগ গঠন করবে? 10কে ফলো করে যৌগ গঠন করবে। দুজনেই 10 হতে চাইবে। তাহলে এদের দুজনের মাঝখানে সেতুর মতো কাজ করছে কে? নিষ্ক্রিয় মৌলগুলো। এই জন্য এদেরকে সেতু মৌল বলে। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য রঙিন জটিল যৌগ গঠন করে, একাধিক যোজ্যতা প্রদর্শন করে, সব শিখিয়ে দিয়েছিলাম। বলেছে পর্যায় সারণীতে কর্ণ সম্পর্ক বলতে কি বোঝো? জাস্ট 3টে মনে রাখবে। 3টে কি কি মনে রাখবে? ধরো আমি তোমাকে বললাম লিথিয়াম, তারপরে আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন, আর নিচে কি আছে? লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন আছে। মনে রাখ আমাদের যে ধর্মগুলো আছে সেগুলো তো এই বরাবর বাড়ে, এই বরাবর কমে, বা এই বরাবর কমে, এই বরাবর বাড়ে। সেই জন্য কি হয়? এই 3টে পেয়ারের ক্ষেত্রে লিথিয়াম ম্যাগনেসিয়াম,
বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন, এদের ক্ষেত্রে কিছু কিছু ধর্মাবলী প্রায় প্রায় সিমিলার দেখতে পাওয়া যায়। এই জন্য যেহেতু এরা কর্ণ বরাবর অবস্থান করছে, এদের এই সম্পর্কটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। এই তিনটে মনে রাখলে তো গল্প শেষ। যেহেতু এটা র্যাপিড রিভিশন টাইপের হচ্ছে, যেহেতু এখানে বেশি এক্সপ্লেন করার মতো কিছু নেই, তোকে জাস্ট এই তিনটে আমি জাস্ট বলে দিলাম। একটা কথা খেয়াল রাখবি, প্রত্যেকটার উত্তর ইন ব্রিফ আমি আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো পিডিএফ করে। কালকে আমি দেবো, যারা যারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করিসনি তারা অবশ্যই নিচে লিঙ্ক আছে, জয়েন করে যাবে। নেক্সট, পর্যায় সারণীতে মেন্ডেলিভ, লোথার মেয়ার, মোজলের ভূমিকা, এগুলো একটুখানি তোকে ওই পিডিএফটা থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো? আয়নন শক্তি মানে আয়নীভবন বিভব, তুই ভালো করেই জানিস। গ্যাসীয় অবস্থায় কথাটা মেনশন করতে হবে, বিচ্ছিন্ন পরমাণু কথাটা মেনশন করতে হবে, সর্বনিম্ন শক্তি স্তর কথাটা মেনশন করতে হবে। যদি এই তিনটে কন্ডিশন তুই মেনশন করিস, তুইও জানিস। ধর আমি সোডিয়ামের কথা বলছি, এগুলো আর তোদেরকে বলার মতো কিছু নেই। সোডিয়ামের ক্ষেত্রে প্রথমটার মধ্যে দুটো থাকে, তারপরেরটার মধ্যে 8টা থাকে, তারপরেরটার মধ্যে 1টা থাকে। তাহলে এই সর্ববহিস্থ কক্ষপথে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে যদি আমাকে বার করতে হয়, ও তো এমনি এমনি বার করতে দেবে না, ইলেকট্রনটাকে তো নিউক্লিয়াস ধরে রেখে দিয়েছে। তাহলে একে যদি বার করতে হয়, তাহলে বাইরে থেকে একটা এনার্জি সাপ্লাই করতে হবে। এই যতটা এনার্জি আমাকে সাপ্লাই করতে হচ্ছে, সেটাই আয়োনাইজেশন এনার্জি। শেষ। বাকি এই সব তুই সাজাতে ফাজাতে পারবি ভাই। নেক্সট প্রশ্ন দেখ, দীর্ঘ পর্যায় সারণীর কয়েকটা ত্রুটি লিখতে বলেছে। প্রথম ত্রুটিটাই হচ্ছে হিলিয়ামের অবস্থান। অনেকে এই জিনিসটা জানে না, হিলিয়ামের কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? দুটো। লাস্ট কক্ষপথে যদি দুটো ইলেকট্রন থাকে, তার মানে সে কত নম্বর শ্রেণীতে অবস্থান করার কথা? 2 নম্বর শ্রেণীতে। বাট ওকে তো 18 নম্বরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নিষ্ক্রিয় মৌলের মতো ধর্মের জন্য। আরেকটা কি হতে পারে বলতো? হাইড্রোজেনের অবস্থান এখনো পর্যন্ত ঠিকভাবে কনফার্ম করতে পারেনি। এইটা আইসোটোপস, আইসোটোপস বাদ দে। আরেকটা হচ্ছে তোর বিরল মৃত্তিকা মৌল, ল্যান্থানাইটস গুলোর, ওগুলোর প্রপার অবস্থান নির্ণয় করতে পারেনি। পর্যায় সারণীর নিচে আলাদা জায়গা করে দেখিয়ে দেওয়া হয়েছে। মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মোজলেই প্রথম ছিলেন যিনি পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে পর্যায় সারণী তৈরির নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন পারমাণবিক গুরুত্ব দিয়ে সঠিক হচ্ছে না, পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে করলে তবে সঠিক হবে। মোজলে এটা দিয়েছিলেন, পিডিএফটার মধ্যে দিয়ে দিয়েছি, পড়ে নিবি, গল্প শেষ। 17 নম্বর, মেন্ডেলিভের পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী পার্থক্য, এসব পড়ে নিতে পারবি। জারণ বিজারণ ক্ষমতা কাকে বলে অলরেডি বলে দিয়েছি। ত্রয়ী মৌল, মেন্ডেলিভের যে সংশোধিত পর্যায় সারণীটা যদি তুই খুলিস দেখতে পাবি, ওদের যে 8 নম্বর শ্রেণী আছে, সেখানে কয়েকটা এলিমেন্ট পরপর পরপর দেওয়া রয়েছে। ওই 3টে করে এলিমেন্টের যে পেয়ার, ওদেরকে ত্রয়ী মৌল বলে। একটা কি হতে পারে বলতো? আয়রন হতে পারে, কোবাল্ট হতে পারে, নিকেল হতে পারে। আমি এটাকে এরকম ভাবে মনে রাখতে বলি, আয়কনি। ঠিক আছে, আচ্ছা। বিরল মৃত্তিকা মৌল, ল্যান্থানাইট মৌলগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল, কারণ এদেরকে অ্যাকচুয়ালি আগে মনে করা হতো এদেরকে খুঁজে পাওয়া যায় না, এদের সবকটা ধর্ম একই রকম, এদেরকে পৃথক করা যায় না। আচ্ছা, ল্যান্থানাইট মৌলগুলোর একটু বিষয়টা বলি। ল্যান্থানামের পরবর্তী 14খানা মৌল, সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অব্দি, 58 থেকে শুরু করে 71 অব্দি মৌলগুলোকে বলা হয়। এগুলো তোরা জানিস, এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, যা শেখানোর ছিল শিখিয়ে দিয়েছি, প্রশ্নগুলোকে জাস্ট পড়ে রাখবি। ঠিক আছে, নেক্সট। ডোবের আইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র ব্যাখ্যা করতে হবে, তোরা এগুলো সব জানিস, সব পিডিএফটার মধ্যে পাবি। শেখানোর মতো আর কিছু নেই, এগুলো সব এখন তোরা জেনে গেছিস। যদি এই লেভেলে এগুলো না জেনে থাকিস, খুব দুঃখের ব্যাপার ভাই। তাড়াতাড়ি কি পিডিএফটা থেকে পরে এই প্রশ্নগুলো করলেই, এই 20টা প্রশ্ন যদি তুই করে নিস, তুই আশা করতে পারিস তুই পর্যায় সারণীতে সব প্রশ্ন মাধ্যমিকে পেরে আসছিস। এর থেকে বেশি আর কিছু তোকে করতে এই মুহূর্তে হচ্ছে না, কারণ যা করা তুই করে ফেলেছিস। ওয়ান শটটা দেখ, এই প্রশ্নগুলোকে করে ফেল, ডান হয়ে যাবে সবকিছু। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই বাড়ি গিয়ে এগুলোকে ভালো করে পড়ো এবং রিভাইজ করতে থাকো। এগুলো করলেই কমপ্লিট। মনে রাখ, একটাই স্লোগান বাজবে, জয় ধামাকা। চলো, টাটা।